কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে বিএডিসির সোলার ইরিগেশন। আমরা এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরের কাউরাইত অঞ্চলে। গাজীপুর সদস্য শ্রীপুর এই অঞ্চলে প্রায় 6টি সোলার পাম্প প্রতিষ্ঠা করেছে বিএডিসি এবং চমৎকার ফলাফল এসছে। সেই দর্শক, এই বিএডিসি সোলার পাম্প নিয়ে দেখুন আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। ধান আমাদের প্রধান ফসল, আর ধান উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেচ। এক সময় ছিল কৃষক ভাইয়েরা ধান উৎপাদনের সেচ কাজে বৃষ্টির উপর নির্ভর করতেন। বিশেষ করে আউশ আমন চাষে কৃষক ভাইয়েরা তাকিয়ে থাকতেন কখন বৃষ্টি হবে। তার উপর নির্ভর করে ধানের জ্বালা ফেলা হতো এবং জমি প্রস্তুত করা হতো। অন্যদিকে বড় মৌসুমে পানি প্রাপ্তির ভিত্তিতে খালি বিলে সেচের জন্য কাঠের তৈরি বিশেষ বাহন ব্যবহার করা হতো। এগুলো বলা হতো দোন। পরবর্তীতে 70 দশক থেকে সনাতনী সেচের জায়গায় বিএডিসির উদ্যোগে ডিজেল চালিত লো লিফট পাম্প ব্যবহার শুরু হয়। ডিজেল চালিত লো লিফট পাম্প দিয়ে বোরোতে সেচ কার্য শুরু হলেও পরবর্তীতে কোনো কোনো অঞ্চলে বিদ্যুৎ লাইন সহজলভ্য হওয়ার কারণে 20 থেকে 30% লো লিফট পাম্পকে বিদ্যুতায়ন করা হয়। এতে করে কৃষক ভাইয়েরা অল্প খরচে সেচ সুবিধা পেতে থাকেন। কিন্তু দেশে বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং ইত্যাদির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। বিদ্যুৎ চালিত পাম্পগুলোতে ধান উৎপাদনের খরচ বেশি পড়তে থাকে। কৃষি প্রকৌশলীদের মতে বর্তমান সময়ে জ্বালানি খরচ হিসাবে ডিজেল চালিত পাম্প দিয়ে 1 বিঘা জমির ধান উৎপাদনের খরচ দাঁড়ায় 4 থেকে 5,000 টাকা। অন্যদিকে সোলার সংযোজনে এই খরচ দাঁড়াবে 1200 থেকে 1500 টাকা। এরই প্রেক্ষাপটে বিএডিসি 2011 সালে প্রাথমিকভাবে 11টি ডিজেল চালিত পাম্পকে সোলারে পরিণত করার লক্ষ্যে দেশে ডিজেল চালিত পাম্পগুলো সোলার ইরিগেশন রূপান্তরের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির আওতায় দেশের 34টি জেলায় 141টি উপজেলায় 250টি পাম্পে সোলার শক্তি সংযোজন করা হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে বিএডিসির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 1157টি সোলার পাম্প পরিচালনা করা হচ্ছে। গাজীপুরের শ্রীপুরের কাউরাইদের ধামলই গ্রামের এই সোলার পাম্পটি এর মধ্যে একটি। 2019 সালে এই পাম্পটিকে সোলার শক্তি সংযোজন করা হয়। 1 কিউসি ক্ষমতা সম্পন্ন এই সোলার পাম্প দিয়ে চলতি বছর 20 জন কৃষকের 50 বিঘা জমিতে সেচ সুবিধা দেওয়া হয়েছে। খরচ পড়েছে প্রতি বিঘায় 1500 টাকা। সুধী দর্শক, বিএডিসির এই সোলার প্রকল্পের প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো বিএডিসি সেচ বিভাগের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার জনাব সরওয়ার হোসেনের সঙ্গে একটু পরে। তার আগে এই গ্রামের কৃষক সিদ্দিক হোসেনের মতামত শুনবো, যিনি ডিজেল পাম্প দিয়ে নদী থেকে পানি তুলে চলতি বছর 13 বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন। বিএডিসির সোলার ইরিগেশনের প্রতিবেদন ধারণ করতে গিয়ে আমরা আশেপাশে চিত্র দেখলাম যে একটা ডিজেল পাম্প, সেখানে কৃষক পানি দিলেন, অনেকক্ষণ সময় ধরে পানি দিলেন এবং মেশিন স্টার্ট করলে একটু চ্যালেঞ্জ ছিল। তো এইভাবেই কিন্তু কৃষকরা ডিজেল চালিত পাম্পগুলো চালান। সেখানে অনেক ক্ষেত্রে সময় মতো পানিও দিতে পারেন না, সময় মতো তারা ঠিকমতো পানি সেচ করতে পারেন না। আচ্ছা, আপনার নাম কি একটু কথা বলি আপনার সঙ্গে? এই যে 5 করলেন, কয় মন হইলো আজকে? 5 কয় মন হইলো? আজ ধান হচ্ছে 5 পারি। আচ্ছা, আপনি এই ধানগুলো কিভাবে করেন? পানি করতে কিভাবে দেন এগুলো? নদীতে উড়াই। নদী উড়ান কিভাবে? নদী যাবেন? নদীর মধ্যে উড়াই স্যার, পানি তেল লাগে 2 লিটার ডিজেল দিয়ে করেন। তো ডিজেল করতে গিয়ে আপনি হিসাব করছেন না যে প্রতি বিঘাতে কত খরচ করে? প্রতি বিঘাতে মনে করেন স্যার 4,000 5,000 টাকা খরচ যায়। 4,000-5,000 টাকা তাহলে তাহলে খরচ যায় এমনি কত? খরচ 4,000। আর আপনার পাশে যারা করতেছে বিদ্যুৎ দিয়ে, সোলার দিয়ে, তাদের কেমন খরচ? তারপর হাজিব আছে, তাদের অনেক হাজিব আছে। সিদ্দিক হোসেন যে কথাটি বললেন যে তার ধান উৎপাদন করতে ডিজেলে খরচ যাচ্ছে প্রায় 4 থেকে 5,000 টাকা।
এটা যদি 2000 নামানো যায় তাহলে কেমন হয় বলেন তো? নিশ্চয়ই আপনাদের লাভ হয় প্রায় বিঘাতে 3000 টাকা। এই যে 2000 টাকার মধ্যে ধান চাষ করা যায় প্রতি বিঘাতে, এই কাজটি করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সোলার ইরিগেশন মাধ্যমে। সারা বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকে এই সোলার ইরিগেশনের সাথে সম্পৃক্ত হয়েছেন। বিএডিসির পক্ষ থেকে আপনারা সোলার ইরিগেশনের যে প্রকল্প কবে শুরু করেছেন আপনারা? এটা আমরা 2010-11 অর্থ বছর থেকে আমরা একটা প্রিলিমিনারি ভাবে 11টা পাম্পের মাধ্যমে সারা বাংলাদেশে এই সোলার পাম্পটা শুরু করেছিলাম। আপনারা জানেন যে 2018 সালে কৃষি নীতি শুরু হয়। এই কৃষি নীতি 2018-তে আমাদের এই রিনিউয়েবল এনার্জির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এই গুরুত্ব দেওয়ার কারণেই আমরা এই ডিজেল ইঞ্জিন পাম্পগুলোকে আমরা সোলার ইরিগেশনে রূপান্তরের ওই পাম্পগুলোকে বিএডিসি 2010-11 অর্থ বছর থেকে 11টা পাম্প স্থাপনের মাধ্যমে এই কাজটি শুরু করে এবং 2018 সালে কৃষি নীতিতে সোলার পাম্প এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এই আলোকে বিএডিসি বিভিন্ন প্রকল্পে এই সোলার পাম্পগুলোকে ব্যবহার করেছে এবং ডিজেল যে পাম্পগুলো রয়েছে সেগুলোকে রূপান্তর করেছে। তো এই আলোকে আমাদের একটা প্রকল্প সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়, যেখানে 250টি পাম্প আমরা স্থাপন করি। এই পাম্পটি 250টি পাম্প কোন এটা আপনার 34টা ডিস্ট্রিক্টের 141টা উপজেলায় করি। এটা পার্বত্য চিটাগাংয়ে আছে, হ্যাঁ গাজীপুরে এটা এরকম করা হয়েছে, কাউরাই ইউনিয়নে করা হয়েছে। এইখানে এটা কবে করেছেন আপনারা? এটা 2019-20 অর্থ বছরে করেছি। আচ্ছা, এই সমস্ত প্রকল্প শুরু করার আগে আপনারা কোন বিষয়গুলো সেখানে সার্ভে করেন বা আপনারা নির্ধারণ করেন, কিভাবে নির্ধারণ করেন? আমরা আসলে প্রথমে দেখি যে আমাদের যে সকল জায়গায় বিদ্যুৎ এখনো পৌঁছায়নি, ডিজেল দ্বারা কৃষক এই পাম্পগুলো চালাচ্ছে, ইরিগেশন দিচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা প্রথম চয়েস করি। কারণ হলো সেখানে কিন্তু আপনার ডিজেল খরচটা অনেক বেশি, সেচ খরচটা বেশি। তা আমরা এই পাম্পগুলোকে ওইখানেই স্থাপন করি যেন কৃষকের মধ্যে আগ্রহ থাকে এবং সোলার পাম্পের একটা সম্প্রসারণ হয়। আচ্ছা, এই যে পাম্পটা, এটা কি একজন পরিচালিত না একটা সমবায় বা কোঅপারেটিভ? না, এটা একজন পরিচালিত না। এখানে একটা কমিটি আছে, 10 সদস্য বিশিষ্ট কমিটি আছে। এখানে একজন সভাপতি থাকে, একজন ম্যানেজার থাকে, একজন ক্যাশিয়ার থাকে এবং আপনার একজন পাম্প অপারেটর থাকে, আর 6 জন হলো মেম্বার থাকে। এই 10 সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করার জন্য পিছনে যে অর্থ খরচ হয়েছে, এটা কি পুরোপুরি বিএডিসি বহন করে? হ্যাঁ, এটা আসলে বিএডিসি তো সরকারি কৃষি মন্ত্রণালয়ের একটি সংস্থা। বিএডিসি আপনার এই প্রকল্পটি আমরা কৃষি মন্ত্রণালয়ের জিওবি অর্থায়নে করেছি। জনাব হোসেন, আপনার সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো, কারণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই সোলার ইরিগেশন নিয়ে অনেক কিছু জানার আমাদের আছে, অনেক কৃষক অনেক প্রশ্ন থাকে। আমি তো কথা বলি কাউরাদের কৃষকদের সঙ্গে, তারা কি বেনিফিট পাচ্ছে তার সঙ্গে কথা বলি। আনোয়ার সাহেব, একটা কথা বলেন তো, আপনারা যে সোলার দিয়ে শুরু করলেন, কত বিঘা জমি এখানে করতেছেন আপনারা? এই 50-55 মানে সবাই মিলে 10 জন মিলে করতেছেন? 10 জন মিলে। তাতে করে 10 জন তো স্যার সমিতির লোক এবং 10 জন সবাই তো ধান চাষ করে না, সবাই ধান চাষ করতেছে এবং বাইরেও সমিতির বাইরেও কৃষক আছে আর কি এটাতে। তাতে করে আপনারা যে আগে যে পাওয়ার পাম্প থেকে যে খরচটা করতেন আর এখন সোলারে যে খরচটা করছেন, হিসাব করছেন না কেমন খরচ যায়? জি। কেমন হয়? প্রায় বিঘা প্রতি আমাদের 3000 টাকার মতন সাশ্রয় হইতেছে বর্তমানে, মানে অর্ধেকের বেশি প্রায়। কারণ আগে আমাদের যে জমিগুলি একটু উর্বর কম ছিল, ওই জমিতে প্রায় 4000, 5000, 4500 টাকার মতন তেলিয়ে যাইতো। তারপর আবার ডিজেল যে পাম্প ছিল, পাম্পগুলো ভাড়া দেওয়া লাগতো 1000 টাকা। তো এই ক্ষেত্রে 5000, 5500 টাকা খরচ আসতো। আর যে জমিগুলো একটু নিচু জমির পানি কম লাগতো, এইটাতে হয়তো 500 টাকা কম লাগতো তেলের দাম। আচ্ছা, 3টা বিশ্লেষণ চাই। একটা হলো পাওয়ার পাম্প দিয়ে খরচ কত হতো, আবার আপনার এখানে বিদ্যুৎ দিয়েও কিন্তু নদীতে পানি হতেন, তাতে খরচ কেমন হয়, আর সোলারে যে খরচ কেমন? তিনটার একটা বিশ্লেষণ করেন তো, কোনটা কত খরচ যায়? বিদ্যুতে পাম্পে ডিজেলে যেটা কয় পাম্পে শুনলাম প্রায় 4000 টাকা খরচ, 4000 টাকা মতো খরচ হয়। আর সোলারে শুনলাম 1500 টাকা, 1500 টাকা মতো। আর বিদ্যুতে খরচ হয় প্রায় 2500-3000 টাকা কাছাকাছি। তার মানে তাহলে সোলারই সবচেয়ে লাভ। সোলার সবচেয়ে লাভ। সোলারে আর কি লাভ বলেন তো? সোলার দিয়ে ব্যবহার করেন আর কি লাভ হয়? আপনি একটা কথা বলেন যে এখানে তেল লাগবেই না মোটামুটি, আর বিদ্যুতের অন্যান্য কি সুবিধাটা আছে? অন্যান্য সুবিধা, আমাদের যে প্রকল্পটা তৈরি করে নিচে জায়গাটাও বাকি থাকে না, ওইটা ফসল ফলানো যায়, ধানের সিজনে ধান করা যায়, অন্য সবজি চাষ করা যায় 12 মাসেই। আর দ্বিতীয়ত এটার জন্য কোনো ক্ষতি হয় না, ক্ষতি সাধন কোনো কিছু না, পরিবেশ বান্ধব। এবং অন্য বিদ্যুতের সাহায্য করতে গেলে হয়তো বিদ্যুতের খুঁটি বসানো হইতো বা
টানাছোটা ফোটার একটা সম্ভাবনা থাকে, বিদ্যুৎ সংযোগে মানুষ মারাও যায়। তো এই দিক দিয়ে আমরা পরিবেশ বান্ধবে সব দিক দিয়ে আরেকটা উপযোগী আছি। বিষয় কিন্তু আপনি বলেন নাই, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, লোডশেডিং হয়। জি, বিদ্যুতের লোডশেডিং লোডশেডিং তো আর এটা হচ্ছে না, না, এটা তো লোডশেডিং নাই। তাহলে এটা একটা সুবিধা। জি, তাহলে এই এলাকায় কি এটা মানুষ কেমন ব্যাপারটা দেখতে কেমন? মানুষ তো চাহিদা আছে আলহামদুলিল্লাহ ভালো, তো চাহিদা অনুযায়ী আমরা তো পাচ্ছেন না। পাচ্ছে না বলতে আমরা এটা নিচে 1 কিউসিটে, যদি এইখানে 2 কিউসিটে হইতো তাহলে এটা আরো বেশি ভালো হতো, এই এরিয়াটা একটু বড় হইতো, মানে আরো অনেক ধান আরো চাষ করতে অনেক ধান করতে পারতো। আমরা এতক্ষণ ছিলাম ধামলইয়ের কাউরাইতে, এখানে আসলাম, এই গ্রামের নাম কাউরাই। এখানকার প্যানেলগুলো বা দেখতে হচ্ছে ভিন্ন রকম। আপনি বলবেন যে ওটার সাথে বৈশিষ্ট্যের পার্থক্যটা কি, মানে কিভাবে আপনারা এটা করছেন? অবকাঠামোর পার্থক্যের মধ্যে আপনার ওখানে লক্ষ্য করেছেন যে ওই জায়গাটা কিন্তু বিলে লুকা নিচু, ওখানে কিন্তু পানি জমে থাকে। তো আমরা চিন্তা করছি যদি এটা বর্ষাকালে যদি পানিটা হয়ে আমার প্যানেলগুলোকে যদি নষ্ট করে, ওই দিক থেকেই আমরা ওইদিকে 12 ফিট উপরে আমরা স্ট্রাকচার করছি। এবং এটাতে একটা সুবিধা যে স্ট্রাকচারের উপরে যে প্যানেলগুলো সাজানো আছে ওর মাঝখান দিয়ে কিন্তু আপনার আলোটা ভিতরে ঢুকতে পারে, কিন্তু এটা এরকম না। এবং এটা যেটা করেছে, এটা কিন্তু আমার এই জায়গাটা কিন্তু দেখছেন উঁচা জায়গা, এখানে কিন্তু পানি জমার কোনো সম্ভাবনা নাই। হোসেন সাহেব, একটা বিষয় দেখলাম যে ওই গ্রামটার যে প্যানেলটা এবং এই প্যানেলের সাথে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্য কারণটা কি, মানে এটা বৈশিষ্ট্য ওইটা বৈশিষ্ট্যটা কি? না, আসলে দেখেন আপনি যে এটা কিন্তু স্কিমটা আমাদের একসময় বিএডিসি একটা পুরাতন স্কিম ছিল, এটা কিন্তু আমরা ডিজেল দিয়ে চালাইতাম সে 80-র দশকে। তো আমরা পরবর্তীতে এখানে আমরা কিছু ছিল না, তখন ওনারা করলো যে বিদ্যুৎ দ্বারা এটা পরিচালিত করতো। তো আমাদের যখন এই স্কিমটা কিন্তু আমাদের ওইখানকার ধামলইয়ের পরে দ্বিতীয় স্কিম এটা। তো ধামলই পরে করেছেন? হ্যাঁ, ধামলইয়ের পরে। তো ধামলই যখন ওনারা দেখলো যে সোলার পাম্পের মাধ্যমে করলে কোনো বিদ্যুৎ লাগে না এবং মোটামুটি ফলন ভালো হচ্ছে তারা, তখন তারা আমাদের বললো যে না ঠিক আছে, বিদ্যুতের বদলে আমরা এখানে সোলার করব। তা আমরা যখন দেখলাম যে ওনারা বিদ্যুতের বদলে সোলারে আগ্রহ দেখালো, তখন কিন্তু আমরা এই স্কিমটা নেই। এবং আমাদের আরেকটা টার্গেট ছিল, সেটা হলো আমরা জানতে পারলাম যে তখন যে গ্রিড ইন্টিগ্রেশন করলে আমাদের এই বিদ্যুৎটা আমরা যেটা আমার ইরিগেশনের পরে ফ্রি থাকে করতেছি, তা এটা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। এবং এখানে দেখছেন যে এখানে একবারে আমাদের পাশেই হলো গ্রিড লাইন অবস্থিত। ফলে আমাদের টার্গেট হলো এখানে যে আমরা এই যেটা অতিরিক্ত বিদ্যুৎ হবে সেটা আমরা গ্রিডে আমরা দিব। তো এই দুইটা চয়েসের কারণেই আমরা আসলে এটা চয়েস করছি, যে ওনাদের আগ্রহ বাড়লো যে ওনারা সোলারে করবে, আর আমাদের একটা টার্গেট ছিল যেহেতু এখানে বিদ্যুতের লাইন করা আছে, আমি যদি এখানে যদি গ্রিড ইন্টিগ্রেশন করতে পারি আমার অনেক খরচ কম পড়বে। আচ্ছা, আপনারা তো জানি যে 10 জনে এইটা প্রজেক্টটা পরিচালনা করেন। 10 জনে কি সবাই ধান চাষ করেন? না, আমরা 25 জন এর উপরে চাষ করি। 25 জনের উপরে। তো কিভাবে পানি এই টাকা পয়সা আদায় করেন? টাকা পয়সা প্রথম পানি দেই কিছু নেই, মাঝে কিছু দেয়, শেষে গা কিছু দেয়, এইভাবেই। তাতে করে আপনি যদি এটা ডিজেলে চালাইতেন কিংবা বিদ্যুৎ চালাইতেন, তাতে খরচ কেমন হইতো? এটাতে খরচ কেমন? আপনি নিজের দান করছেন। হ্যাঁ, বিদ্যুতের তো একটু বেশি হইতো, সৌর বিদ্যুতে কমই হয়। কেমন কম হয়? কত টাকা হিসাব করছেন না? অনেক কম হয়। অনেক কম হয়। ডিজেল, বিদ্যুৎ, সোলার, তিনটা অসুবিধা কি ছিল আর সুবিধা কি হয়েছে? বিদ্যুতে তো লোডশেডিং আছে। হ্যাঁ, একটা তো লোডশেডিং আছে। হ্যাঁ, আচ্ছা, ডিজেলে ইঞ্জিনের সমস্যা, মেকার আনতেও কাজ করাইতো। হ্যাঁ, সোলারে বর্তমানে কুয়াশাটা একটু সকালে সমস্যা। তাহলে বোঝা যাচ্ছে যে সোলারটাই সবচেয়ে ভালো। তাহলে এটা আমরা করি না কেন? অনেকবার কৃষকরা করি না কেন? কৃষকরা আসলে যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায় তাহলে এটা কৃষকের জন্য অনেক উপকারী হবে। এটা তৈরি করতে আপনাদের খরচ গেছে না? এই খরচটা কে দিয়েছে? সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে। যদি নিজেরা করতেন কত খরচ যেত না? নিজেরা তো ব্যয়বহুল যাইতো। আচ্ছা, এখন আপনারা কি মনে করেন তো বাংলাদেশে এই সোলার সিস্টেম যদি চালু হয়, সরকার চালু করে, বাংলাদেশে সোলার সিস্টেম যদি বাড়ে, সরকার যদি আরো বেশি করে সোলার, তাহলে কৃষক অনেক উপকৃত হবে। আচ্ছা, মানে আপনার উৎপাদন খরচ কমে যাবে। কৃষকের উৎপাদন খরচ কমবে এবং কৃষকের লাভবান হবে। একটা বিষয়, খালের সাথে লাগাইছেন না, খালের সবসময় নদীর সাথে, সবসময় নদী পানি থাকে, তখন কি করবেন? ওই নদীতে আমরা থাকে। যেখানে যে নদীর পানি নেই, শুকিয়ে যায়, তখন কি করবেন?
সেই ক্ষেত্রে যদি গভীর নলকূপে যাওয়া যায়, হ্যাঁ, মানে একসাথে ডিপ করলে সুবিধা হবে। গভীর নলকূপের ব্যবস্থা। আচ্ছা, তাহলে এখন কৃষকদের মধ্যে আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন বলুন তো এই সোলারে? এটার মধ্যে তো কৃষকের অনেক আগ্রহ। তাহলে অসুবিধার কোথায়? আগ্রহ ঠিক আছে, সরকার দিয়ে যাচ্ছে, আপনার উৎপাদন খরচ কমে যাচ্ছে, আপনার খরচও কম, তো সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে সব ক্ষেত্রে সবাই এই প্রযুক্তিটা জানে না। আচ্ছা, মানে এর আরো প্রচার করা দরকার। প্রচার করতে হবে, আরো প্রচার করা কৃষকের কাছে যেতে হবে, বুঝাইতে হবে। কৃষকরা, আমরা মাঠে কথা বলেছি কয়েক জায়গাতে, কৃষকদের অভিযোগ দুইটি। একটি হলো রাত্রিবেলা চালানো যায় না, 2 নম্বর কুয়াশা থাকলে এটা কাজ করে না। এগুলো সমাধান করার জন্য আপনারা এই প্রকল্পতে কী ধরনের আগামী পরিকল্পনা নিয়েছেন আপনারা? আসলে হচ্ছে সোলার প্রকল্প নামই হচ্ছে সোলার, তার মানে সোলার যখন থাকবে, সৌরশক্তি যখন থাকবে তখনই সেটা উৎপন্ন হওয়ার কথা। তো এই সমস্যার সমাধান, তার মানে আপনারা সূর্য আলো ছাড়া এটা তো উৎপন্ন হবে না, এরই কথা। হ্যাঁ, কিন্তু ব্যাকআপ ঠিক রাখা যায়। হ্যাঁ, নর্মালি সেটাই হওয়ার কথা। তো ব্যাকআপ হিসেবে আমরা নেট মিটারিং এর চিন্তা করছি, যেটা জাতীয় গ্রিডে যদি যুক্ত হয় তাহলে আমরা এখানে উৎপন্নকৃত বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে দিতে পারবো, এবং যখন আমার কুয়াশা অথবা রাতে বিদ্যুৎটা থাকবে না, মানে সোলারের পাওয়ারটা থাকবে না, তখন আমি ওই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎটা নিয়ে আমি সোলার এই পাম্পটা চালাতে পারবো। এতে করে কি বেনিফিট জাতীয় পরিবার অথবা কিছু ওই এলাকার কৃষকের কি উপকার? এতে যেটা সুবিধা পাওয়া যাবে, তখন প্রকৃতির উপরে শুধু যদি সোলার থাকে তাহলে প্রকৃতির উপর নির্ভর করে থাকতে হবে। আর যখন আমার নেট মিটারের সাথে যুক্ত থাকলো তখন আমরা অন্য ফসল করতে পারবে, অন্য ফসল করতে পারবে, প্লাস হচ্ছে আমার কুয়াশা অথবা রাতে যে কোনো পুরো ডিপেন্ড করতে হচ্ছে না। এতে করে কি এই যে একটা অতিরিক্ত খরচ হবে, তার জন্য কি আপনার এখন তো কৃষকরা বলছে যে 1 বিঘা জমির ধান উৎপাদন করতে আমাদের সোলার খরচ 1500 থেকে 2000 টাকা, তখন উৎপাদন খরচ কি বেড়ে যাবে? আর এইসব কারণে উৎপন্ন খরচ বাড়বে না, বরং উৎপন্ন খরচ আরো কমে যাবে, কারণ বাড়তি সময় অন্যান্য আমার ফসলের লাগে না, সোলারটা লাগে না, সেই সময় যে উৎপন্নকৃত বিদ্যুৎ এটা জাতীয় গ্রিডে যখন যাবে তখন সেখান থেকে একটা তার যে মূল্য এটা কৃষকরা পাবে, ফলে তারা বেনিফিটেড হবে এবং আস্তে আস্তে তাদের জমিও বাড়াতে পারবে। জনাব ফারুক হোসেন চমৎকার কথা বলেছেন। কৃষক ভাইরা, আমরা কথা বলছিলাম আপনাদের কথার সূত্র ধরেই কথা বলছিলাম গাজীপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জনাব ফারুক হোসেনের সঙ্গে। যে কথাটি ফারুক হোসেন বললেন আপনাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যে রাত্রে চালানো যায় না এবং কুয়াশা থাকলেও এই সোলারগুলো চলে না, তারা বিডিসি ভাবছে নেট মিটারিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো সমাধান করার জন্য। যখন নেট মিটারিং হবে তখন কিন্তু আপনার 12 মাসই চালাতে পারবেন, সবসময় চালাতে পারবেন। সুতরাং আমরা আশা করছি যে বিএডিসি কর্তৃপক্ষ খুব শীঘ্রই নেট মিটারিং উদ্যোগ গ্রহণ করবেন। এতে সরকারিও একটা ভর্তুকির ব্যবস্থা করা যেতে পারে। যদি সরকার মনে করেন যে নেট মিটারিংকে সারা দেশ কৃষক সম্পৃক্ত করা যাবে, তাহলে এই বিষয়ে সরকার ভাবতে পারেন। কৃষকরা তা উপকৃত হবে এবং উৎপাদন খরচ অনেকটা কমে যাবে। বিএডিসি সোলার পাম্প নিয়ে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।